নমস্কার। চেনা মানুষের অচেনা অজানা কথা নিয়ে অন্তর কথা গ্লোব টিভির নতুন এই যে প্রয়াস, সেই প্রয়াসে আমি নন্দিনী আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। নতুন বছর শুভেচ্ছা জানিয়ে যিনি আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তিনি দেশে এবং বিদেশে নৃত্য শিল্প নিয়ে প্রচন্ড পরিমাণে বিখ্যাত একজন মানুষ। যিনি আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একসময় ডিন ছিলেন, যিনি প্রচুর ছাত্রছাত্রীকে প্রশিক্ষক করেছেন। সবার প্রিয় তিনি অমিতা দত্ত, নৃত্যগুরু অমিতা দত্ত। দীর্ঘ 5 দশক ধরে আমাদের মধ্যে রয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত পছন্দের নৃত্যশিল্পী গুরু অমিতা দত্তকে আমাদের এই গ্লোব টিভিতে আজ স্বাগত জানাই। দিদি নমস্কার। নমস্কার নন্দিনী, এবং সকল দর্শককেও নমস্কার জানাই। দিদি দেশে বিদেশে প্রচুর টিভি শো করেছেন, কিন্তু আমাদের এই গ্লোব টিভির সৌভাগ্য আজকে আমরা দিদিকে আমাদের মধ্যে পেয়েছি। দিদির তো প্রচুর কিছু আছে, সব তো একটা এপিসোডে শেষ করা যাবে না, কিন্তু আমি একটু ছোটবেলার থেকে শুরু করি। আচ্ছা দিদি, এই নাচের জগতে আপনি কিভাবে এলেন? আসলে এটা একটা অদ্ভুত ব্যাপার নন্দিনী। আমি যখন খুব ছোট্ট, মানে ধরো আমার বছর 1.5 বয়স, তখন থেকে আমার বাবা মা বা আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, ঠাকুমা ঠাকুরদাদা ওরা বলতেন যে আমি নাকি নানান রকম নাচের ভঙ্গি করতাম। আচ্ছা। তো হাতের মুদ্রা, এখন একটা 1.5 বছরের বাচ্চা, সে তো আর শিখতে পারে না বা জানতে পারে না। তো আবার স্বামী পরে বারে বারে বলেন যে নিশ্চয়ই তুমি আগের জন্মেও নৃত্যশিল্পী ছিলে। আর এই ব্যাপারে একটা মজার কথা বলি, যে যৌথ পরিবারে যেটা হয় যে সকলে মিলে আছেন, সকলের সঙ্গে আনন্দ করছি, মা বাড়িতে আছেন, জানি সবসময় যে মা যে মুখের সামনে বসে আছেন তা নয়, কিন্তু মা যখন বাড়ি থেকে বেরোতেন তখনই আমি কাঁদতে আরম্ভ করতাম। আচ্ছা। তো এই কাঁদো কাঁদো ভাব দেখে আমার বাবা একটা ক্যামেরা বার করে ছবি তুলতেন, এবং তখন আমি নানান রকম নাচের ভঙ্গিতে দাঁড়াতাম, সেই সব ছবি তোলা হতো, এবং তাতে আমার কান্না আমি ভুলে যেতাম। আর তো সেই থেকেই আর কি সকলের একটা ধারণা যে আমার মধ্যে হয়তো নাচটা আছে। এটা একটা সত্যি খুব মজার ঘটনা। জানি না আজকের বাচ্চারা কাঁদলে তাদের মা বাবারা এরকম ভাবে ক্যামেরা নিয়ে ছবি তোলেন কিনা। আচ্ছা দিদি, আপনি তো অনেক গুরুর কাছে গিয়েছেন, পণ্ডিত বিরজু মহারাজ, প্রফেসর বেলা অর্ণব, পণ্ডিত বিজয় শঙ্কর, এবং আরো অনেকেই আপনার গুরুস্থানীয় ছিলেন। তো এই যে বিভিন্ন গুরুদের কাছে আপনি গুরুর চরণে ছিলেন, তো প্রত্যেকটা গুরুর তো নৃত্যের স্টাইল আলাদা আলাদা। না, আসলে আপনি যাদের নাম করলেন তাদের কিন্তু প্রত্যেকের শৈলী আলাদা নয়, প্রত্যেকেই কত্থক নৃত্য, না এরা প্রত্যেকেই কত্থক শিল্পী, এবং ওরা লখনৌ ঘরানার শিল্পী। পণ্ডিত বিরজু মহারাজজির কাকা শম্ভু মহারাজজি, মানে শম্ভু মহারাজজির কাছে বিরজু মহারাজজিও শিখেছেন এবং বেলাদিও শিখেছেন। আচ্ছা। আবার পণ্ডিত বিজয় শঙ্কর পণ্ডিত বিরজু মহারাজজির কাছে শিখেছেন। তাই জন্য এনাদের কিন্তু ধারায় খুব একটা কিন্তু কোনো মানে যে ভুল বোঝাবুঝি যাকে বলে বা অন্যরকম শৈলী ছিল তা নয়। আচ্ছা। কিন্তু আমি বহুদিন ধরে লখনৌয়ের নাচ করেছি, লখনৌ ঘরানার নাচই আমি পরিবেশন করি। কিন্তু যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে পেলাম, আপনি তো বোধহয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উদয়শঙ্কর প্রফেসর, উদয়শঙ্কর চেয়ারে। তো আমি সেই সময় আমার মনে হলো যে একজন অধ্যাপক হিসেবে আমার কিন্তু জ্ঞানের পরিধিটা আরো বিস্তারিত হওয়া উচিত, এবং সেই সময় আমি জয়পুর ঘরানার এবং বেনারস ঘরানার কত্থকও শিখি। আমি শিখেছি, এবং তাদের ঘরানা থেকে যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আহরণ করেছেন, কিন্তু আমার শৈলীটা কিন্তু লখনৌ ঘরানার। ম্যাডাম, আমরা শুনেছি যে এই যে বিভিন্ন আপনাদের মতো দিকপাল শিল্পীরা নিজস্ব একটা ঘরানা টাইপের তৈরি করেন, কিংবা কিছু স্পেশাল আইটেম থাকে যেগুলো আপনার নিজস্ব, মানে কত্থক নৃত্যের মধ্যে বোলতালের মধ্যে হোক বা কিছু হোক। এটা একটা খুব ভালো কথা বলেছো নন্দিনী। আসলে আমি বহুদিন ধরেই চিন্তা করে আসছি, এবং এখনো হয়তো সেটা সেরকম মানে যেটাকে বলে অফিসিয়ালি সেটা লঞ্চ করা হয়নি। আমার খুব ইচ্ছে ছিল যে পণ্ডিত বিরজু মহারাজজি থাকতে থাকতে তাকে দিয়ে লঞ্চ করাবো, কিন্তু তিনি তো চলে গেলেন ইহজগৎ থেকে। তো আমার যেটা ইচ্ছে যে বেঙ্গল ঘরানা অফ কত্থক,
এইটা। আচ্ছা। হ্যাঁ, তো আমি যেটা দেখেছি যে কথকের মানে ঘরানা বলতে গেলে কি বোঝায়, যে অন্তত 3টি প্রজন্ম এটার চর্চা করবে। হ্যাঁ, তারপরে এর একটা শৈলীগত বৈশিষ্ট্য থাকবে একদম। তো আর একটা যখন জায়গার নাম করছি সেই জায়গাটাকে কেন্দ্র করে অনেক দিন ধরে চর্চা হয়ে আসছে। তো লখনৌ ঘরানার আমি শিখেছি, লখনৌ ঘরানা যদি ওয়াজেদ আলী শাহকে নেওয়া হয়, মানে তিনি আর কি শেষ লখনৌয়ের নবাব, এবং তিনি কিন্তু 1856-এ কলকাতায় আসেন। সকলে জানেন রাজ্যচ্যুত হয়ে ব্রিটিশরা তাকে নিয়ে আসেন এখানে। এবং যদিও বলা হয় যে তিনি বন্দী, কিন্তু একজন নবাব বা রাজাকে তো আর বন্দী করা যায় না, তাকে মেটিয়াবুরুজের অঞ্চল দেয়া হয়েছিল, যেখানে উনি একটি ছোটি লখনৌ বলে রাজসভা তৈরি করেছিলেন। সেখানে উনি লখনৌ থেকে বহু শিল্পীকে নিয়ে এসেছিলেন, আর সেই সময় থেকে কলকাতায় এবং ধীরে ধীরে কলকাতা থেকে আরো অন্যান্য জায়গায় কথক নৃত্যের কিন্তু চর্চা ছড়িয়ে পড়ে। আচ্ছা। তার আগেও আমরা শুনেছি যে বিভিন্ন বড় বড় জমিদারদের বাড়িতে, মানে বিয়ে বাড়িতে হয়তো লখনৌ থেকে শিল্পী আনা হতো, কিন্তু 1856 থেকে কিন্তু আমাদের কলকাতায় কথক হয়ে আসছে। তো যদি দেখা যায় কম দিন তো হলো না, একদম। হ্যাঁ, প্রায় 200 বছর হতে চললো। তো আমরা কেন এখন দাঁড়িয়ে বলবো না যে আমরা বাংলা ঘরানার নাচ করি? কারণ যদি এবং এই বাংলা ঘরানাটা তো আপনারই তৈরি করা এবং আপনার সৃষ্ট তৈরি করা, মানে আমি আসলে দেখো একটা কি, যে আমি আমাদের যে লখনৌ ঘরানা যেসব বেশিরভাগ গান, মানে যদিও হিন্দি বলা হয়, ঠিক হিন্দি নয়, ওটা অবধি। হ্যাঁ, অবধি ব্রজভাষা এইগুলোতে গানের সঙ্গে আমরা নাচ করতাম। তো আমার বাবা একবার বলেছিলেন যে দেখ, তোর কিন্তু বেশিরভাগ দর্শক বাঙালি, আর আমাদের বাংলার এত ভালো ভালো সব গান আছে, তুই তার মাধ্যমে কেন মানে নাচ প্রকাশ করবি না? তো যে সময় এই কথাগুলি হয়, সে সময় রবীন্দ্রসঙ্গীতের উপরে একটা সেই ছিল যে মানে বিশ্বভারতী থেকে পারমিশন নিতে হবে, তো অনেক ঝামেলা। কিন্তু আমি কাজী নজরুল ইসলাম দিয়ে প্রথম শুরু করি। আচ্ছা আচ্ছা, ওই নজরুল নানা ছন্দে বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা পরে নজরুল নানা, কিন্তু আমি প্রথম একটি দুটি করে গান নিলাম। এবং আমি একবার একটা খুব বড় অনুষ্ঠানে নাচ করেছিলাম, তাতে অনেক কিছু আমাদের লখনৌ ঘরানার খানদানি জিনিস করেছিলাম, কিন্তু ব্রজগোপী খেলে হোলি এইটার উপরেও আমি নাচ দেখিয়েছি। আচ্ছা, এটা কি আপনি গদভাবের মধ্যে? না, আমি গানের সঙ্গে, হ্যাঁ, গানের সঙ্গে বিভিন্ন রকম ভাব দেখানো। যেরকম আমাদের গানে সঙ্গে নাচের যেটা বৈশিষ্ট্য হলো যে একটা লাইনকে নিয়ে তাকে নানান ভাবে বিস্তার করা। যেমন কবিতা পড়তে গেলে আমাদের মনে নানান রকম ভাবনা চিন্তা আসে, তো সেই ব্রজগোপী খেলে হোলিতে আমি দেখাচ্ছিলাম যে ব্রজগোপীরা কিভাবে হোলি খেলছে, হ্যাঁ, কৃষ্ণ কিরকম আসছেন, হ্যাঁ, দুষ্টুমি করছেন, এইসব নানান রকম। এবং গানটা যেহেতু সকলের পরিচিত, আমার স্বামী বলেছিলেন যে দেখো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম যখন শোটা শেষ হয়, তখন সব দর্শকরা কিন্তু ওই ব্রজগোপী খেলে হোলিতে গুনগুন করতে করতে বেরোলো। অ্যাকচুয়ালি যেটা আমরা জানি, আমাদের কোনো চেনা গান যদি কেউ পারফর্ম করে, তখন আমরা রিলেট করতে পারি তার সাথে। আর সত্যি করে বলতে গেলে আমি যেরকম অবধি বলছি, যে আমাদের গানগুলো, হ্যাঁ, যেমন কিছু কিছু কথা আছে যেগুলো মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, যেমন শ্রণিত সরিতা চলি, হ্যাঁ, তো এটা তুমি বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ, শ্রণিত সরিতা চলি মানে রক্তের স্রোত, শ্রণিত সরিতা মানে স্রোতটার আর কি ভাঙা, মানে অবধিতে। কিন্তু বাংলা কথা তো সবাই বুঝতে পারে। এবং তারপরে যখন বিশ্বভারতী থেকে ওই এটাকে তুলে নিল, মানে সবাই, মানে যদিও আর কি আমরা সুরটাকে ফলো করেই করি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের উপর আমি প্রচুর কাজ করেছি। আমি সম্পূর্ণ ভানু সিংহের পদাবলী, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর হয়, তখন আমি একটা টেগোর কমেমোরেশন গ্রান্ট পেয়েছিলাম মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এবং তার মাধ্যমে আমি ব্রজগোপী খেলে হোলি করেছিলাম। আচ্ছা, তখন যিনি আর কি সেক্রেটারি কালচার ছিলেন, জহর সরকার মহাশয়, তিনি বলেন যে হ্যাঁ, মনে হয় যেন ব্রজগোপী খেলে হোলিও যেরকম কথকের জন্য, সেরকম এই
ভানু সিংহের পদাবলীও যেন কথক নিয়েই যেন একদম লেখা, বা কথকে চিন্তা করেই লেখা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাকে বলি, যখন আপনার কাজের কথা হচ্ছে, আপনি তো নিজস্ব কোরিওগ্রাফ দিয়ে অনেক আইটেম তৈরি করেছেন, যেমন দুর্গা, গীতাঞ্জলি, আপনি যেরকম বললেন, ভানু সিংহের পদাবলী, বাঁশি, স্বদেশ, বিশ্ববীণা রবে, ঝনক ঝনক বাজে বসন্ত, বা প্রচুর আছে আপনার। আপনার ব্যক্তিগতভাবে কোনটা পছন্দ? দেখুন, আমার সবচেয়ে আগে আমার মানে প্রথম যেটি আমি নৃত্য পরিকল্পনা করি যৌথ নৃত্যে, দুর্গা। আচ্ছা, ওইটাই কি আপনি ওই প্রাইম মিনিস্টার, জাপানের প্রাইম মিনিস্টার যখন এসেছিল তখন দেখিয়েছিলেন? না, জাপানের প্রাইম মিনিস্টার যখন এসেছিলেন আমি তখন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই নেচেছিলাম। তাহলে কি কথক স্টাইল কিন্তু রবীন্দ্রসঙ্গীতের আধারে। তাহলে কি অটম ফেস্টিভ্যাল, যেটা অটম ফেস্টিভ্যাল, যেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সামনে, সেখানে আমি দুর্গা করেছিলাম। আর আসলে দুর্গারও একটা বেশ মজার ব্যাপার আছে, আমি তোমায় বলছি যে আমাদের কথক নৃত্যশৈলীটা কিন্তু বৈষ্ণব প্রধান, মানে বৈষ্ণব ইনফ্লুয়েন্সটাই সবচেয়ে বেশি। তো এতে কিন্তু খুব একটা দুর্গার কিছু ছিল না। আর আমরা রামের গল্প, শ্রীকৃষ্ণের গল্প এইসব দেখাতাম। তো আমার সেখানে একটি খুব মানে জনপ্রিয় হয়ে উঠেছিল সীতাহরণ, আমি একটি গদ্ভাও দেখাতাম। তো সেখানে আমি যখন রাবণ করতাম, তো সবাই বলতো যে রাবণ এত পাওয়ারফুল, এত সুন্দর, কিন্তু দু একজন বলতো, কিন্তু রাবণ কি তোমাকে মানায়? তুমি তো একজন মহিলা। হ্যাঁ, তুমি যদি দুর্গা করে এই রামটা দেখাতে। তখন আমি তারপরে দুর্গা নিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম, এবং আমি আমার ঠাকুমা প্রত্যেক দিন শ্রী শ্রী চণ্ডী পাঠ করতেন, তার কাছে আমরাও শিখেছি। তো সেই জন্য আমার মধ্যে এই ভাবটা ছিল বা এই চিন্তাধারা ছিল, এবং আমি দুর্গা করতাম। আর যখন দুর্গা করতাম তখন না আমার একটা কিরকম যেন মনে হতো যে আমি যেন নিজেই যেন দুর্গা হয়ে উঠেছি। আমার ভেতরে একটা প্রচন্ড একটা শক্তি চলে আসতো। মানে এমনি যদি কেউ আমাকে দেখে, আমি কিন্তু ধীরে ধীরেই চলি, হ্যাঁ, কিন্তু যখন মঞ্চে দুর্গা করছি তখন আমি যে কি করে এদিক থেকে ওদিক স্টেজ লাপিয়ে বেড়াতাম আমি জানি না, হয়তো দুর্গারই আমার মনে হয় যেন দুর্গার ভর আমার উপর আসতো। আসলে কি জানেন তো, প্রত্যেক নারীর মধ্যেই দেবী অংশ বিদ্যমান থাকে। তো সেটা, আর যিনি আমার পাশে বসে রয়েছেন এত অসাধারণ সুন্দরী, তো তাকে যদি আমরা মঞ্চে দুর্গা হিসেবে দেখি, সত্যি কথাই একেবারে অসাধারণ লাগবে, চোখ ধাঁধিয়ে যাবে। এই ব্যাপারে আরেকটা দুর্গা রেতে আমি দুর্গা আরেকবার করেছিলাম সিনসিনাটি শহর, ইউএসএ তে। আচ্ছা, তো সেখানকার মেয়র, উনি মহিলা, উনি দেখতে এসেছিলেন। আমি তাইতে বলেছিলাম যে দেখুন, আপনাদের দেশে মহিলারা হ্যাঁ খুব কর্মঠ নিজেদের দেখাতে চান এবং খুব পুরুষালী নিজেদের দেখাতে চান। তো তার জন্য অনেকে কিন্তু হ্যাঁ নারীত্বটাকে যেন একটু সরিয়ে দিতে চান, মানে লালিত্য কম, আমাদের ওখানে তাণ্ডব বেশি। হ্যাঁ না, কিন্তু আমি যেটা বলি যে দেখুন, আমাদের দুর্গা কিন্তু শক্তির প্রতীক। হ্যাঁ, আমাদের দুর্গার মধ্যে কিন্তু নারীত্বের অভাব নেই, মমতার অভাব নেই, হ্যাঁ মাতৃত্বের অভাব নেই, কিন্তু তার উপর তার আছে শক্তি। তো আমার মনে হয় আদর্শ যদি নারী আমরা কাউকে মনে করি, তিনি কিন্তু দুর্গা। তো দিয়ে তারপরে দুর্গার নাচ করেছিলাম, এবং তাইতে কি হয়েছিল, মেয়র অফ সিনসিনাটি এত খুশি হয়েছিলেন, তিনি আবার তার লোককে তার অফিসে পাঠিয়ে সেই সিনসিনাটি শহরের একটা মানে চাবি, মানে কি টু দ্য সিটি অফ সিনসিনাটি, মানে এটা একটা চাবি প্রতীক। মানে আগেকার দিনে যেটা ছিল যে একটা শহরে মানে বাউন্ডারি ওয়াল থাকতো এবং একটা গেট থাকতো, চাবি দিয়ে সেই শহরে। তো সেইটা কিন্তু এখন হয়তো সেই ওয়ালটাও নেই, গেটটাও নেই, কিন্তু সেই চাবিটা আছে, এবং সেটা একটা সম্মান। তো কিজ টু দ্য সিটি অফ সিনসিনাটি। এবং উনি বলছেন যে সেই দিনটা, হ্যাঁ, যেটা 14th মে 1994, উনি বলেছেন এই দিনটা অমিতা দত্ত ডে হিসেবে চিহ্নিত হবে। বাহ, এটা কিন্তু একটা বড় পাওয়া। আপনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, শিক্ষারত্ন, নৃত্য উর্বশী, নৃত্য সাগর, নৃত্য জ্যোতি, কলামণি, উদয় শঙ্কর অ্যাওয়ার্ডও পেয়েছেন 2014-তে। কিন্তু এইটা যেটা আপনি বললেন, এটা সত্যি করেই একটা অসাধারণ প্রাপ্তি একজন শিল্পীর কাছে, সত্যি কথা। আচ্ছা দিদি, এই প্রসঙ্গে মনে পড়লো, আপনি তো প্রচুর ফেস্টিভ্যালে ডান্স করেছেন, খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল, কর্ণাট ফেস্টিভ্যাল, তারপরে রত্নগিরি মহোৎসব, বিশ্ব বাংলা মিলেনিয়াম ফেস্টিভ্যাল। তো বাইরের যে সব ফেস্টিভ্যাল, তার সাথে বাংলার যে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফ ইউএসএ তেও আপনি গেছেন। তো এদের মধ্যে, এইসব ফেস্টিভ্যালগুলোর মধ্যে আমাদের দেশের ফেস্টিভ্যাল আর বিদেশের ফেস্টিভ্যালের মধ্যে ডিফারেন্সটা কি দেখেন? একটা হলো যে দর্শকের কথা মনে করে আমি নৃত্য পরিবেশন করি। আচ্ছা, হ্যাঁ, তো আমার এইটা চিন্তা করতে হবে যে ওই দর্শকের কাছে কি গ্রহণযোগ্য।
যেমন আমি বললাম যে দুর্গা হয়তো তারা এমনি জানে না দুর্গা কে, বা কোনোদিন চণ্ডীর নামও শোনেনি, হ্যাঁ, কিন্তু তারা একটা নারীত্বে যে শক্তি সেটাতে তারা বিশ্বাস করে। তেমন আমি আবার অন্যান্য যখন পরিবেশন করি কিছু, যেমন ঠুমকা চলে তো রামচন্দ্র, এটা আমি দেখাই যে রামের মা যেন ভাবটা দেখাচ্ছেন। তা আমি ওখানে বলি যে দেখো, তোমরা হয়তো রামায়ণ পড়নি, কিন্তু মাদার মেরির কোলে জিজাস, সেই ব্যাপারটা চিন্তা করো এবং ভাবো যে মাদার মেরি কিন্তু প্রথম দেখছেন যে জিজাস একটু একটু হাঁটতে আরম্ভ করেছে। তো এইরকম করে মানে রিলেট করে এবং কিছু কিছু জায়গায় মানে আমার তো একটা অদ্ভুত মানে অভিজ্ঞতা হয়েছিল। একবার আমি মস্কোতে নাচছি এবং সেখানে আমি বলেছিলাম যে আমি দ্রৌপদীর চিরহরণ দেখাচ্ছি, দ্রৌপদীর বস্ত্রহরণ। তো সেখানে আমি যেরকম বলতে থাকি, মানে বলছিলাম যে দ্রৌপদীর 5 স্বামী, হ্যাঁ, তারা এলেন দিয়ে পাশা খেলা হলো। তো আমি এখানেও বলে থাকি, ওখানেও বলেছি, অতটা চিন্তা করে বলিনি। তারপরে আমার মনে আছে অনুষ্ঠানটা হয়ে যাবার পর একজন মহিলা আমায় এসে বললেন যে আপনাদের দেশে কি মহিলাদের একাধিক স্বামী থাকে? আমি তখন বললাম এই প্রশ্ন কেন করছেন? তুলতে না, আপনি যে বললেন দ্রৌপদীর 5 স্বামী, হ্যাঁ, আমি তখন ভাবলাম যে হ্যাঁ, ওদের আর কি দেখুন অল্প সময় আমার নাচের আছে, তার ভেতর তো আমি তাদের পুরো বিস্তারিত বলতে যাবো না যে কেন দ্রৌপদীর 5। আমি তারপর থেকে বলতাম যে যুধিষ্ঠির এবং তার 4 ভাইকে নিয়ে এলেন, হ্যাঁ, তো দ্রৌপদীর স্বামী যুধিষ্ঠির। তো এইরকম করে আমার কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ওরা কি জানে, ওরা কি বোঝে, এবং ওদের কাছে একটা কি যে ভাব রস এইগুলো কিন্তু সকলের, মানে আমাদের যেগুলো আমাদের নবরস বলি, এটা কিন্তু প্রত্যেক দেশের প্রত্যেক মানুষ বুঝতে পারে, কিন্তু এমন এমন গল্প দেখাতে হবে যেগুলি তারা হয়তো গ্রহণ করতে পারবে, যেগুলি তাদের মর্মস্পর্শ করবে। একদম একদম ঠিক কথা ম্যাডাম। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে আপনি তো আপনার শিক্ষায়তনে শেখাচ্ছেন আমার দর্শক বন্ধুদের, আপনি নিশ্চয়ই অনলাইন অফলাইন শেখান, কোথায় কোথায় শেখানো হয় একটু যদি আমার দর্শক বন্ধুদের বলেন। আমি এখন মানে আমি তো বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে ছিলাম, এবং এখন সত্যি করে বলতে গেলে আমি রিটায়ার করেছি। হ্যাঁ, মাঝে মাঝে কিরকম একটা খারাপ লাগে ভাবতে যে আমার কত বয়স হয়ে গেল, কিন্তু আমাদের মনে হচ্ছে না কিন্তু একদম ম্যাডাম যে আপনার বয়স হয়েছে। এই যে তুমি গোড়ায় বললে যে 5 দশক ধরে নাচছি, তো 25 বছরের কেউ তো আর 5 দশক ধরে নাচতে পারে না। আর আমি যেটা বলি যে ঠিক আছে, আমি আমার জীবনে সবকিছুই করেছি, সবকিছুই দেখেছি, এবং বিশ্ববিদ্যালয়ে সসম্মানে বহুদিন শিখিয়েছি। হ্যাঁ, একটা সময় তো রিটায়ার করতেই হবে। তো তারপরে আমি আনন্দচন্দ্রিকা আমার যে নৃত্য শিক্ষায়তন, সেখানে শেখাই। তাছাড়া আমি প্রায় 40 বছর ধরে প্রতি শনিবার থিয়েটার রোডের শ্রী অরবিন্দ ভবনে শেখাই। আচ্ছা। আর তারপরে এখন আমি নিউ টাউনে চলে এসেছি। তো নিউ টাউনের অনেকেই বলছেন যে এখানে এসে আমাদের মেয়েরা শিখবে না, তো আমি তাই রবীন্দ্র তীর্থে রবিবার করে শেখাই। আচ্ছা, আরেকটা জিনিস আমার দর্শক বন্ধুদের জানার ভীষণই ইচ্ছে করবে, আপনি নিজেকে এভাবে রেখেছেন কিভাবে? কিভাবে রেখেছি মানে এই রহস্যটা কি, এত সুন্দরী থাকার রহস্যটা কি? ঈশ্বর আমাকে এরকম ভাবে রেখেছেন আমি জানি না, কিন্তু তাও আমি একটা কথা বলি সকলকে, যে একটা নিয়মের মধ্যে চলতে হবে। খাওয়া দাওয়া, তারপরে একটা এক্সারসাইজ করা, নাচ করা, এগুলো কিন্তু সব মানে যেরকম অনেকে বলে যে না আমরা আর্টিস্ট, আমরা যা ইচ্ছে তাই করবো, যেরকম অনেকেই আমরা শুনি যে নেশা করছে, এই করছে, সে করছে, কিন্তু ওরকম করলে কিন্তু মানে নিজের গুণটা কিন্তু খুব শিগগির নষ্ট হয়ে যায়। আর আরেকটা কি, আমি যেমন বলি যে সুন্দর ভাবনা চিন্তা, হ্যাঁ, সেটা আপনার চেহারায় ফুটে উঠছে। মানুষকে ভালোবাসতে একদম একদম। কেন আমি বলি দেখো, সৌন্দর্যের দুটো দিক আছে। একটা হলো যে তার হ্যাঁ মানে হয়তো নাক, চোখ, মুখ, রং, এইটা একটা, মানে ফিজিক্যাল বিউটি। আরেকটা হলো যে তার মানে মেন্টাল, যে তার মানে তার ভাবনা চিন্তা থেকে যে একটা এক্সপ্রেশন। অনেক সময় দেখবে যে হয়তো কেউ কেউ মানে এমন আছেন যাদের হয়তো সেরকম ভাবে মানে বিউটি বলা যায় না, কিন্তু তাদের দেখলে সুন্দর লাগে, কারণ তাদের মনের ভেতর সুন্দর চিন্তা, প্রতি মানুষের প্রতি ভালোবাসা। এই যে কথাটা দিদি বললেন, এটা একদম খাঁটি কথা, এবং আমার
প্রথম দর্শনেই সেই জন্য আপনার প্রতি এত প্রেম, এত শ্রদ্ধা, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শিল্পী। আমার তো সরস্বতী মনে হয় আপনাকে দেখলে, দেবী সরস্বতী কথা। আচ্ছা, জীবনে অনেক কিছু পেয়েছেন, কোনো শখ কি অপূর্ণ আছে? না, আমি একটা কি যেটা ওই বেঙ্গল ঘরানা অফ কথক, এটাকে আমি এস্টাবলিশ করতে চাই। আর সেই একটা কথা আছে না, মানে চলতি কথা, যার ছেলে যত পায় তার ছেলে তত চায়। তো মানে হ্যাঁ, এর উত্তর আরো হয়তো কিছু যদি পাই সেটা ভালো। আর এই শেখানোর ব্যাপারে আমি আরেকটা বলছি যে আমি কিন্তু অনলাইন শেখাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশনের স্বয়ং বলে একটা কোর্স আছে। হ্যাঁ, তাইতে মানে ওটা কিন্তু সার্টিফিকেট কোর্স, এবং সেটাকে দেখালে ইউনিভার্সিটি থেকেও কিন্তু ক্রেডিটস পাওয়া যায়। তো সেখানে আমি শেখাই। তো গোড়ায় আমি ভাবতাম যে এখানে মানে বলেছেন ওরা হ্যাঁ একটা ইউজিসির প্ল্যাটফর্ম, তারপরে মানে এডুকেশন ডিপার্টমেন্ট, কিন্তু আমি ভাবতাম যে এটা থেকে দেখে কি কেউ শিখবে বা শিখে উঠতে পারবে। তা আমি দু একটা উদাহরণ বলছি। যে একবার ত্রিপুরায় নাচের পরীক্ষা নিতে গেছি। আচ্ছা। তো সেখানে দেখছি একজন একটা এমন কিছু নাচে যেটা আমার সৃষ্টি। আমি তখন বললাম যে তুমি এটা কোথায় শিখেছো? তো বললো ম্যাডাম আপনার কাছে। আমি বললাম যে কিন্তু তোমার সঙ্গে যে আমার আগে কোনোদিন দেখা হয়েছে বা তুমি যে আমার কাছে শিখেছো মনে হয় না তো? বলছে না ম্যাডাম, আপনার অনলাইন কোর্স থেকে শিখেছি। তো আমার এত আনন্দ হলো। আরেকটি ছেলে, সে থাকে গোরখপুরে, তো সেও এই অনলাইন কোর্সটা করেছে, এবং সে আমায় বারে মানে আমাকে ইমেল পাঠাতো যে আমার ভীষণ ভালো লাগছে। এবং সে আমায় বললো যে আমি কথক কেন্দ্রে অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছিলাম এবং সেখানে কয়েকটা জিনিস নাচলাম। তোরা বললো তুমি গোরখপুরে থেকে এই নাচটা কোথায় শিখলে? তখন আমি বললাম যে আপনার কাছ থেকে অনলাইনে শিখেছে স্বয়মে। এবং ওরা বললো যে মানে খুব ভালো জিনিস শিখেছো, একেবারে পণ্ডিত বিরজু মহারাজি স্টাইল, এবং তোমাকে আমরা ভর্তি করছি। তো তার মানে এই অনলাইন কোর্সও যে বৃথা যায় তা নয়। আমরা সবসময় ভাবি যে আমার সামনে যারা আছে তারাই খালি শিখবে। তা আমি তো তাইতে বলি যে আমার অনেক রকম স্টুডেন্ট আছে যারা হয়তো ছোট্টবেলা থেকে আমার কাছে শিখেছে, তারপরে ইউনিভার্সিটিতে আমার কাছে শিখেছে, বিভিন্ন ওয়ার্কশপে শিখেছে, দেশে বিদেশে, আবার অনলাইনও শিখেছে। তো আপনি এই মুহূর্তে যারা নতুন নাচকে কেরিয়ার করতে চাইছে, আমাদের সময় একদম কম, একটা দুটো লাইনে আপনি যদি তাদের একটু টিপস দেন, যারা নৃত্যকে কেরিয়ার হিসেবেই গড়ে তুলতে চাইছে, সেটা কি সম্ভব? নিশ্চয়ই। কিন্তু আমি একটা কথা বলি যে প্রথমত নাচ যখন শিখতে আসবে বা নাচের যখন সাধনা করবে তখন নাচটাকে ভালোবেসেই করবে। একদম একদম। এখন ক্যারিয়ারটা হবে কি না সেটা কিন্তু পরের ব্যাপার বা সেটা ভাগ্যের ব্যাপার। একদম। যেমন আমি যখন প্রথম সেই ছোট্টবেলা থেকে নাচতাম, তারপরে পরে বড় বড় গুরুদের কাছেও শিখেছি, এটা আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি একজন প্রফেশনাল ডান্সার হব। আপনি তো মাস্টার্স করেছেন ইংলিশে, আপনার পড়ানোটাই ছিল না, কিন্তু আমি মানে ধীরে ধীরে কিরকম যে বিভিন্ন জায়গায় নাচতে নাচতে লোকের নাচ পছন্দ হতে হতে সেইখান থেকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ আসতে আসতে, মানে অনেকে হয়তো টেলিভিশন দেখে আমায় আমন্ত্রণ জানিয়েছে, অনেকে খবরের কাগজে আমার সম্বন্ধে পড়ে জানিয়েছে। তারপরে আরেকটা কি, যে আমি যেটা বলতে যে দেখো আমি যেহেতু সাহিত্য নিয়ে পড়েছি, আমি বলতে পারি, লিখতে পারি সব কিছু, কিন্তু আমি বলছি যদি আমি নাচ কেন্দ্র করে যদি আমার জীবনটাকে করি তাহলে সবই কিন্তু নাচের সঙ্গে সম্পর্কিত হবে। তা আমি নাচ নিয়ে লিখতাম, নাচ নিয়ে বলতাম, এবং এখনো সবকিছু আমার কিন্তু নাচটাই মূল মন্ত্র। তো যে সেটাকে নাচটাকে ভালোবেসে যে জীবনে নাচটাকে মূল মন্ত্র করবে, সে নিশ্চয়ই সেটাতে মানে এগিয়ে যাবে এবং নিজেকে প্রতিষ্ঠা করবে। এই ব্যাপারে আমি আরেকটা ছোট্ট কথা বলছি যে আমি একবার দেখি যে গৌরকিশোর ঘোষ মহাশয় তখন আমার হঠাৎ নাচ দেখতে এসছেন। তা বললাম যে আমি খুব খুশি হয়েছে আপনি এসছেন, আপনি তো কোনোদিন আগে আসেননি। তবে না, আমি কিন্তু নাচ কোনোদিন দেখতে যেতাম না, কিন্তু তোমার নাচের ওপর একটা লেখা পড়ে আমি বললাম যে নাচ সম্বন্ধে এরকম লিখতে পারে তার নাচটা আমার দেখতে যাওয়া উচিত। বাহ, খুব সুন্দর শুনলাম, কিন্তু সময় আমাদের একেবারেই শেষ। আমরা শিল্পীকে অনেক ধন্যবাদ জানাবো এবং তার দীর্ঘ জীবন আমরা কামনা করব, আরো ভালো ভালো কাজ করুক এই জানিয়ে অমিতা দত্ত যিনি আমাদের মধ্যে আজ এসে উপস্থিত হয়েছেন, সেই শ্রদ্ধেয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। দিদি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ নন্দিনী, অনেক ধন্যবাদ গ্লোব টিভি, অনেক ধন্যবাদ দর্শকরা যারা আমাকে এতক্ষণ ধরে দেখছেন। ভালো থাকবেন। আপনারা দেখছেন
পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে।